শিক্ষক আছে। তো আমাদের বাংলাদেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেখানে সরকারি শিক্ষক আছে, বেসরকারি শিক্ষক আছে, পাশাপাশি বিভিন্ন কিন্ডারগার্টেন ভিত্তিক শিক্ষক আছে। তো আমাদের যারা সরকারি এবং এনটিআরসি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষকরা চাকরিতে কর্মরত আছেন সেখানে সরকার বিভিন্ন সোশ্যাল সেফটির একটা সেখানে তারা একটা নিরাপত্তা বিধান করে। তো কিন্ডারগার্টেন ভিত্তিক এবং বেসরকারি যে সমস্ত শিক্ষকরা চাকরি করেন সেই ক্ষেত্রে এই সমস্ত শিক্ষকরাও তো একটা বড় একটা অংশে শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য এবং রাষ্ট্রের গুণগত শিক্ষা এনশিওরের জন্য তাদের একটা বড় একটা রোল আছে। তো সেই শিক্ষকদের বিশেষ করে বরগুনায় যারা আছেন এবং সারা বাংলাদেশ ব্যাপী যারা আছেন এই বেসরকারি ক্ষেত্রে যে শিক্ষকরা আছেন তাদের জীবনযাত্রা এবং সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে তাদের কোনো ব্যাপারে আমাদের এই প্রার্থীগণ কোনো চিন্তা ভাবনা করবেন কিনা। পাশাপাশি আমি আমাদের জাতীয়তাবাদী চেতনা, আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের যিনি প্রার্থী রয়েছেন তিনি পর্যটন শিল্পের কথা বলছেন। আশা করি বরগুনা পর্যটন শিল্পের মাধ্যমে তাদের মাধ্যমে সমৃদ্ধ হবে এবং বরগুনা এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, শিক্ষক মানিকখালী চৌধুরী। আমার প্রশ্ন হচ্ছে আজকের যে চারজন প্রার্থী এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে যে আপনারা জানেন জন্য যতগুলো স্টেক হোল্ডার রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষা ক্ষেত্রে আবার প্রধান হচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষা। তো আপনারা সবাই অবগত রয়েছেন শিক্ষকদের অন্যতম প্রাণের দাবি, তাদের জীবন জীবিকার একটু উন্নয়নের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেখানে আমরা সেই শাহবাগ চত্বরে রাষ্ট্রের যে প্রশাসন রয়েছে তাদের দ্বারা কিন্তু আমরা নির্মমতার শিকার হয়েছি। পরিশেষে তারা আমাদেরকে একটি ওয়াদা দিয়েছিলেন, একটি প্রেস নোট দিয়েছিলেন। সেই প্রেস নোটের প্রেক্ষিতে আমরা শহীদ মিনার ছেড়ে এসেছি এবং রাষ্ট্রের যে তাদের যে নির্দেশনা ছিল আমরা সেটা মেনে আমরা ক্লাসে ফিরে গিয়েছি। পরবর্তীতে সেই ইন্টারিম গভর্নমেন্টের যারা রয়েছিল তারা সেই ওয়াদা থেকে সরে গিয়েছে, যে ক্ষেত্রে আমরা আবার কিন্তু ক্লাস বর্জনের মতো কর্মসূচি নিয়েছিলাম। পরিশেষে কি হলো, আমাদেরকে তো আমাদের সেই দাবি তো তারা মেনে নেয়নি। সবশেষ যে কনসালটেশন যে কমিটি গঠন করেছিল, রাষ্ট্রের কোটি কোটি অর্থ ব্যয় করে সেই কনসালটেশন কমিটির কোনো কিছুই এই সরকার বাস্তবায়ন করেনি। তো আমরা এখন আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে মঞ্চে জাতীয়তাবাদী চেতনার যিনি রয়েছেন জনাব নজরুল হোসেন মোল্লা, স্পেসিফিকলি ওনাকে বলার কারণ হচ্ছে জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান উনি সুনির্দিষ্টভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়ে ওনার একটি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, অন্যান্যদের দেখেছি, বাট উনি সুনির্দিষ্ট করে বলেছেন যে প্রাথমিক শিক্ষা নিয়ে ওনাদের ভাবনা এবং এমন ভাবে শিক্ষকদের উনি বেতনটা বা সম্মানিটা দিতে চান যাতে করে শিক্ষকদের অন্য কোনো কাজে মনোনিবেশ করতে না হয়। সেই প্রেক্ষিতে জনাব নজরুল হোসেন মোল্লার কাছে জানতে চাওয়া যে তিনি আসলে কি ভূমিকাটা রাখবেন এই প্রাথমিক শিক্ষার জন্য। ধন্যবাদ। প্রশ্ন রাখতে চলে যাচ্ছিলাম, নজরুল চাষা বসালো। আমাদের এখানে সব বিষয়ে আলোচনা হয়েছে, শপথ করেছি। শপথ করার পরেও একটা বরগুনা কিন্তু শান্তিপূর্ণ জেলা। এখানে প্রশাসন যারা আসেন পানিশমেন্ট বদলে দেওয়া হয়, যাওয়ার সময় কাঁদে যে এত শান্তিপূর্ণ জেলা নাই। কিন্তু এই বরগুনাকে সারা পৃথিবীর মানুষ কিন্তু চেনে নয়নবর্ণের জেলা হিসাবে। তো আমি এই মঞ্চে যে প্রার্থী আছেন, যে নির্বাচিত হবেন, আমি একটাই অনুরোধ করব, বরগুনায় জানি আর কোনো দ্বিতীয় নয়নবর সৃষ্টি না হয়। কারণ আমরা যখন কোথাও বলি যে বরগুনা বাড়ি, তখন নয়নবরের নাম চলে আসে। বিগত সরকারের সময় আমরা দেখেছি, বিগত এমপি সাহেবের পৃষ্ঠপোষকতা, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা এই নয়নবর তৈরি হয়েছে, মাদক ব্যবসা তৈরি হয়েছে। সে মাদক এখন এমন ভাবে ছড়িয়ে পড়েছে বরগুনার আনাচে কানাচে, প্রশাসনও সে মাদক ব্যবসায়ীদের ধরছেন না, পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন। আমি বিশ্বাস করে আশা করি যিনি সংসদ নির্বাচিত হবেন মাদককে দমন করবেন, দ্বিতীয় যেন নয়নবর আর বরগুনাতে হতে পারে। উন্নয়নের ব্যাপারগুলো নিয়ে সবাই একমত পোষণ করেছেন এবং যে উন্নয়ন আমাদের দরকার তাতে 10টা জেলার বরগুনায় এক আসনে দিলেও হবে না, এত অবস্থা খারাপ আমাদের।
এইখানে মফস্বল থেকে একজন এমপি গিয়ে চোখ রাঙিয়ে টাকা বের করে আনা অনেক কঠিন। তারপর চেষ্টা করবেন 4 জন, তার সাথে আমরাও সহযোগিতা করবো বরাদ্দ কিভাবে আনা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ভাই 1 মিনিট দেন না তারে। আসসালামু আলাইকুম। বিশেষ করে একটু কথা বলতে চাচ্ছি যে প্রশ্ন বিএনপি ইস্তিহারে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার ব্যাপারে একটা কথা উল্লেখ করেছে, সম্মানী ভাতা। ইসলামিক দল হিসাবে বরগুনায় যে 2টি দল বিশেষ করে আছেন, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এবং জামাত জোটের যারা আছেন খেলাফত মজলিস, আপনারা ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে এরকম কোন যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন কিনা, আমার প্রথম প্রশ্ন। আমি দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছি যে পর্যটন শিল্প নিয়ে ইস্তিহারেও আমি মনে হয় যা ভাই কাদের ভাই ও যে ইস্তিহারটা পাঠ করেছেন তারটা শুনেছি আমি, ওইখানে মনে হয় যা পর্যটনের কোনো কিছু উল্লেখ নেই। বরগুনায় এত একটা অপর সম্ভাবনাময় পর্যটন এরিয়া, আসলে এই এরিয়ার পর্যটন নিয়ে যদি আমাদের নজরুল ইসলাম মোল্লা সাহেব সে পর্যটন নিয়ে কথা বলেছে, যদি তার দল ক্ষমতায় আসে, সে যদি পর্যটন নিয়ে কোনো কাজ করতে চায়, সেই ক্ষেত্রে ইসলামে যে মৌলবাদী একটা বিষয় থাকে বিভিন্ন জায়গায় পর্যটন এরিয়ায় যে ঝামেলাগুলো দেখি, এইগুলো যে বরগুনাতে হবে না বা এগুলো না হওয়ার ক্ষেত্রে আপনাদের ইসলামিক দলগুলোর কার্যক্রম কি থাকবে? ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আমরা আর 2 জনের প্রশ্ন আমার সমাগত আছে 2 জনের। আমার প্রশ্ন যে বরগুনার যে 2টি নদী রয়েছে, বরগুনা সদর উপজেলার 2 পাশে 2টি নদী রয়েছে, পায়রা এবং বিষখালী। এই পায়রা এবং বিষখালী 2 নদীর অববাহিকার পাশে রাস্তা ধরে যে এখানে শিল্প অঞ্চল গড়ে মতন একটি জায়গা রয়েছে। আমরা 2 নদীর অববাহিকা এবং সাগর মোহনাকে কেন্দ্র করে বাংলাদেশের একটি বৃহত্তর শিল্প অঞ্চল গড়ার মতন একটি জায়গা রয়েছে, যেটি কিনা এখানে বাদার ভেসেল জাহাজ যে এখানে বন্দর হতে পারে, এটি অন্যতম কারণ। এবং এটি হলে যে চট্টগ্রামের যে পায়রা বন্দর রয়েছে তার থেকে 10 টাকা কম হবে এখান থেকে যদি পণ্য ওঠানামা করে। সেই ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা বরগুনাকে শিল্প অঞ্চল করার জন্য এই 2 নদীকে কাজে লাগাবেন এবং পর্যটন শিল্প এই শিল্প অঞ্চল গিরি গড়ে উঠবে কিনা? ধন্যবাদ। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন। আজকে যারা এখানে প্রার্থীগণ আছেন আপনাদের সবার কাছে আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সবকিছু নিয়েই কথা বলেছি, মাদক নিয়ে কথা বলেছি, তারপরে আমাদের বরগুনার উন্নয়ন নিয়ে কথা বলেছি, পর্যটন নিয়ে কথা বলেছি, শিল্প অঞ্চল নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা ছোট্ট এবং ক্ষুদ্র একটি বিষয় নিয়ে একটা কথা বলিনি। আমার প্রশ্ন হচ্ছে, বরগুনায় আমাদের যে অটো শ্রমিক এবং এই হুন্ডা শ্রমিক এবং সিএনজি শ্রমিক, এই 3 শ্রমিকদের প্রতিটি একটা স্ট্যান্ড আছে। তো আমরা এই 15 বছর এই স্বৈরাচার সরকারের আমলে দেখছি যে প্রথম ওদেরকে চাঁদা দিতে হয়। এই যে রিপন কমিশনারের ছেলে জন এবং গোলাম আহমদ সোহাগ এই অটোর কাছ থেকে চাঁদা নিত এবং ওদের নামে 2টা না 3টে মামলা হয়েছে চাঁদাবাজির। সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে এক গ্রুপ, তো অটো স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে এক গ্রুপ, হুন্ডা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে এক গ্রুপ। আমার প্রার্থীদের কাছে, আমার প্রার্থী তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের আমরা যেই এমপি হই, আল্লাহ আমাদের যাকেই কামিয়াব করে, সর্বোচ্চ আপনারা নজর দিবেন, এই শ্রমিকদের পাশে থাকবেন। বরগুনা শহর থেকে চাঁদা মুক্ত বরগুনা শহর যেন আমরা ঘোষণা করতে পারি, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বরগুনা শহরে চাঁদা মুক্ত ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্মানিত প্রার্থীদের কাছে একটা জিনিস জানতে চাই বা একটা বিষয় বলতে চাই, সেটা হলো আমার বাড়ি তালতলী উপজেলায় 6 নং নিশানবাড়ি ইউনিয়ন আমার বাড়ি।
তো আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমাদের তালতলি থেকে আমতলির আসার যে একমাত্র একটা রাস্তা। আমি 2012 সাল থেকে বাড়ির বাইরে থাকি, 2012 সাল থেকে আমতলি থেকে তালতলি লাইনে চলাচল করি। আমার এই ছোট্ট জীবনে আমি এখনো পর্যন্ত তালতলির এই রাস্তাটাকে কোনো আমলেই মানে পরিপূর্ণভাবে পাইনি। এক কথায় তালতলি থেকে আমতলি আসতে যতটুকু সময় লাগে তার থেকে আমতলি থেকে বরিশাল যাওয়া যায়। তো আমার সম্মানিত প্রার্থীদের কাছে একটা অনুরোধ থাকবে, তো এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি থাকবে। আর একটা বিষয়, তালতলিতে শিক্ষার দিক থেকে টোটাল বরগুনা জেলাটা একটা অবহেলিত জেলা, এটা অবিশ্বাস করার কিছু নাই। আর একটা কথা হলো, এই তালতলি উপজেলা মানে বরগুনা জেলার মধ্যে তালতলি উপজেলাটা সব থেকে বেশি অবহেলিত সর্বক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রশ্ন যে শিক্ষার দিক থেকে আপনাদের উদ্যোগটা কি থাকবে। তালতলিতে একটা ভালো একটা কলেজ নাই, ভালো একটা আলিয়া মাদ্রাসা নাই, মাদ্রাসা শিক্ষা তেমন একটা অবকাঠামো নাই। তো এই ক্ষেত্রে আপনাদের তালতলিতে মানে নতুন প্রজন্ম নিয়ে আপনাদের ভাবনাটা কি এবং তালতলিতে আগামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের ভাবনাটা কি, এই সম্পর্কে একটু আপনাদেরকে সকলের কাছে আমি জানতে চাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে অ্যাডভোকেট অনিক সর্বশেষ আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বময় ক্ষমতার অধিকারী এই অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ, সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি একজন সমাজকর্মী হিসেবে, আমি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজকর্মী হিসেবে, যেখানে আমি আন্তর্জাতিক অঙ্গনে আমরা গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছি, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের অ্যাওয়ার্ড পেয়েছি। সেই জায়গা থেকে বরগুনার কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্পর্কে যেহেতু আমরা এর আগে এরকম সুযোগ পাইনি, সেগুলোকে আমরা একটু তুলে ধরতে চাই। প্রথম কথাই, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতা একটা খুব চমৎকার কথা বলেছেন যে আমরা কেন বরগুনা বারবার নেগেটিভ ব্র্যান্ডিং হই। সেই ক্ষেত্রে প্রেস ক্লাবের সাথে যেই নির্বাচিত হবে তাদের সাথে একটা পলিসি ডায়লগ করা যায় কিনা, যাতে করে আমাদের মতো বরগুনার পজিটিভ ব্র্যান্ডিং করার মতো অনেক কিছু আছে। আমি এই বরগুনার মাটিতে দাঁড়িয়ে 3টা ওয়ার্ল্ড রেকর্ড করেছি, অথচ আমরা কেউ জানি না। কিন্তু আমরা নয়ন বন্ডের নাম সবাই জানি। কেন জানি? এই পিআরশিপের জন্যই। আমরা প্রেস ক্লাবকেও অনুরোধ করব, আমাদের বরগুনাকে সব থেকে বেশি ব্র্যান্ডিং করতে পারে, থেকেও বেশি আমরা সবাই পারি, প্রেস ক্লাব পারে। প্রেস ক্লাব সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিজিবিলিটি। আমরা অনেকের কাছে শুনেছি যে আমরা বিভিন্ন ধরনের উন্নয়ন করব, কিন্তু উন্নয়ন করব তার পিছনে আমাদের পরিকল্পনা কি? আমাদের জননেতা জনাব তারেক রহমান বলেছেন, প্রত্যেকটা কাজের পিছনে সে পরিকল্পনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা বরগুনার সম্পর্কে জানতে চাই। আর বরগুনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেই ক্ষেত্রে অপর যেসব প্রার্থীবৃন্দ আছেন, তরুণদের নিয়ে আপনারা কোন ধরনের সাস্টেইনেবল থিঙ্কিং করছেন? কারণ আমরা নতুন জেনারেশন সৃষ্টি করতে না পারলে আমরা কখনোই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবো না। আমাদের জেনারেশন নিশ্চিত করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা জানি যে তরুণ এবং নারী ভোটার সংখ্যা 43%। সেই ক্ষেত্রে যারা ধর্মীয়ভাবে যারা একসাথে জোট করেছেন, তাদের ক্ষেত্রে নারী ক্ষমতায়ন সম্পর্কে আপনাদের ভাবনা কি? এবং বরগুনা একজন জামাতে আমির, বরগুনার আমির হিসাবে কি আমরা কোনো নারী প্রার্থীকে দেখতে পারবো কিনা, কোনো নারীকে দেখতে পারবো কিনা? যেহেতু আমরা তাদের ইলেকশনে নারীদের ব্যাপক ক্যাম্পেইনের একটা জায়গা দেখছি, ক্ষমতায়নের জায়গা আমরা তাদের আমির হিসেবে দেখতে পারবো কিনা? ধন্যবাদ। এই প্রশ্ন রাখছি। আমার বাম পাশে একজনে প্রশ্ন করবেন, ডান পাশে একজন, এই শেষ। আলহামদুলিল্লাহ। জি, আমি ইসলামী আন্দোলন থেকে আমার প্রশ্ন, জি, আমার শ্রদ্ধাভাজন বরগুনার প্রবীণ জননেতা, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং যিনি ধানের শীষের প্রার্থী, 35 বছর পরে বরগুনাতে নমিনেশন পেয়েছেন। নেতার কাছে জানতে চাই, প্রতিটি বক্তব্যের মাঝে তিনি বলে থাকেন আমার দল সরকার গঠন করবে। তিনি নিশ্চিতভাবে বলছেন। এই কথাটার ফাঁকে আরেকটি কথা তিনি বলেন, সরকার যদি গঠন করে বিএনপি, বরগুনাতে যদি বিএনপি দলীয় এমপি না হয় তাহলে উন্নয়ন হবে না। তাহলে যেই জায়গায় বিএনপি প্রার্থী সংসদ সদস্য হবে না, সেই জায়গা কি অবহেলিতই থেকে যাবে? তিনি জেলা বিএনপির সভাপতি হিসাবে এই বরগুনাতে এমপি যদি নাও হন, তিনি এই বরগুনাকে তার সভাপতির জায়গা থেকে দলকে বলে বরগুনাকে মনের মতো সাজাবেন কিনা জনতার পক্ষ থেকে জানতে চাই। এরপরে ডান পাশে একজন, ডান পাশে। ধন্যবাদ। আমাদের বিজ্ঞ
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বিজ্ঞ বরগুনার 4 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তো তাদের কাছে আমাদের প্রার্থী এবং আমাদের একটি প্রশ্ন থাকবে। আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, তো খুব ছোট করেই জানতে চাচ্ছি, আমরা তাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা অবগত রয়েছেন এই বরগুনা আসলে আমরা একটি শিক্ষিত সমাজ, একটি শিক্ষার মধ্য দিয়ে আমাদের আসলে পথ চলা, যেহেতু আমরা শিক্ষার বিকাশ ঘটাতে চাই। আপনারা অবগত রয়েছেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের অনার্স এবং কমার্স, অনার্স মাস্টার্সের জন্য সায়েন্স এবং সায়েন্সের কোনো সাবজেক্ট নেই। সায়েন্সের এখানে কোনো অনার্স মাস্টার্স করার কোনো সুযোগ আপনারা দেবেন কিনা, যেহেতু এখানে অবহেলিত আমাদের জ্যেষ্ঠ মা বোনেরা রয়েছে, তারা আসলে অর্থের সংকটে বরিশাল ঢাকায় পড়াশোনা করতে হয়। আপনারা যদি বরগুনাতে অনার্স মাস্টার সায়েন্সের জন্য একটু সুযোগ সুবিধা করে দেন, তাহলে অসহায় ছাত্রছাত্রীদের একটু সুবিধা হয়। মহিলা কলেজে রয়েছে, মহিলা কলেজে কেবলমাত্র ডিগ্রি রয়েছে, সেখানে যদি অনার্স এবং মাস্টার্স আপনারা নতুন ভাবে এই কার্যক্রমটা মাথায় নেন বা বাস্তবায়ন করেন, তাহলে অনেক অসহায় ছাত্র শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে অনার্সে, তাহলে আর ঢাকা বরিশালে যেতে হবে না। আর নারীর নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন আমরা চাচ্ছি। আমরা পাশাপাশি কথাটা বলতে একটু হয়তো বা সবার কাছে খারাপ লাগবে, বস্তিবাসীদের জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত আমরা আবাসন ব্যবস্থা, ছিন্নমূলদের জন্য আবাসন ব্যবস্থা বড় উচ্চ ভবন করা যায় কিনা বিষয়টা ভেবে দেখবেন আপনারা। গুরুত্বপূর্ণ কথা। ধন্যবাদ। আমি সংক্ষেপে একটু প্রশ্ন করছি সম্মানিত প্রেম এবং এই অনুষ্ঠানের আয়োজন করতে সকলকে ধন্যবাদ। আমার বরগুনা সদর হাসপাতালে আরো উন্নত মানের ডাক্তার দরকার এবং একটি সিটি স্ক্যান মেশিন, এই দুটো মেশিনের জন্য সকল মানুষের ঢাকামুখী হতে হয়, বরিশালমুখী হতে হয়। সেখান থেকে কি আমরা আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আমি বলতে চাই আমার দুপুরে খাইতে বেঁচে গেছে পর্চুয়ালি বর্ডার। আমরা আধা ঘন্টার কথা বললে আমাদের বসাইছেন, আমাদের এমন একটা সময়। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দর্শক সারিতে যারা রয়েছেন আমরা তাদের কথা শুনলাম, আমাদের প্রার্থীদের আমাদের অভিমত আপনাদের ব্যক্ত করলাম। তো যাই হোক, আসলে বরগুনা যে সমস্যা, সেই সমস্যার তো শেষ নাই, সকল ক্ষেত্রে সমস্যা। আমরা এখানে অনেক যে প্রশ্ন হচ্ছেন আমাদের রনি ছাত্র দলের, যেখানে অনার্সের চালু করা যায় কিনা, যে আমরা অনার্স করার জন্য ঢাকা বরিশাল যেতে হয় মহিলাদের জন্য। তারপরে আমাদের এই যে স্বপন বলেছে এখানে হসপিটালে আইসিইউ নাই, তারপর এখানে ন্যূনতম কোনো চিকিৎসা সেবা নাই। এখানে একটা সিজার করতে গেলেও সামান্য সিজার, সেটাও প্রাইভেট হসপিটালে যেতে হয়, এখানে সরকারি হসপিটালে সেগুলি হচ্ছে না। এখানে পর্যাপ্ত ডাক্তার নাই। এগুলি তো আমাদের দৈনন্দিন আমরা এই ঝামেলা এগুলো দেখে আসছি যুগ যুগ ধরে, বলবো না। তো আমাদের অনেক কাজ করতে হবে যারা নির্বাচিত হবে। এবং আমি শ্রমিকদের বিষয়ে কথা বলেছেন অনেকে, যে শ্রমিকদের নিয়ে যে চাঁদাবাজি, এটা আমাদের একটা মাদকের সাথে সাথে এটা একটা বড় সমস্যা। এটা শুধু বরগুনা না, সারা বাংলাদেশে এই জিনিসটা আছে, চাঁদাবাজি। আবার অনেক সময় চাঁদাবাজির কিছু ভুল ব্যাখ্যাও কিন্তু হয়। ভুল ব্যাখ্যা অর্থাৎ পৌরসভা ডাক দিয়েছে, তারা টাকা নিয়েছে। আমি এর ভিতরে অটোওয়ালাদের নিয়ে বসেছিলাম, আমি সেখানে স্পষ্ট বলেছি 3,57,000 টাকা এই সেক্টরে গভর্নমেন্ট তাদের কাছ থেকে, ঠিকাদারের কাছে, ইজারাদারের কাছ থেকে নেয়। তা আমরা বলেছি আমি যদি এখানে নির্বাচিত হই, আগামী ডাকের আগে আমি ব্যক্তিগতভাবে 3,57,000 টাকা পৌর কোষাগারে জমা দিব এবং এইসব সেক্টরে আমি শুরু করে দেবো, যাতে এইটা একটা বদনাম হয়। কেন আগে এইটা টোল ইজারা নেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ যাওয়ার পরে ইজারা হয়েছে, ইজারা নেছে আমাদের অনেক ছেলেমান। এরা যখন আওয়ামী লীগের জায়গায় পুনঃস্থাপন হয়েছে, এরা বৈধভাবে টাকা দিয়ে গেছে, কিন্তু ওই যে লোকটা দাঁড়াই টাকাটা নেয়, ওটা কিন্তু তখন আসে যে এটা বিএনপির লোকজন চাঁদাবাজি করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে তারা কিন্তু ইজারা নেছে, ব্যাখ্যাটা কিন্তু ওইরকম হয় না। তাই এইসব ক্ষেত্রে যেগুলো মানুষের চোখে পড়ে, এই সেক্টরগুলো আমরা ফ্রি করে দেবো। প্রয়োজনে আমরা ব্যক্তিগত তহবিল থেকে আমরা দিয়ে এই বদনামটা যাতে আর না থাকে। আর হিন্দু ভাইদের নিরাপত্তার ব্যাপারে শিবুদয় এখানে বলেছেন, আপনারা এই প্রস্তাব
প্রস্তাবনা এখানে আনা উচিত নয়। 5ই আগস্টের পরে আমরা বিএনপি এবং আমাদের এই যে চরমনাই এবং অন্য জামাতের সকল নেতৃবৃন্দ আমি দেখছি হুজুররা মন্দিরের সামনে তারা মন্দির পাহারা দেয়, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেয়, এবং এখানে আমরা দেখেছি সকল জায়গায়। আমরা কিন্তু হিন্দু মুসলমান এই ভেদাভেদটা আমাদের মধ্যে নাই। আমরা কিন্তু 5ই আগস্টের পরে আপনাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে আমরা কিন্তু ভূমিকা রেখেছি, এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো সকলে মিলে। আর হলো যে মাদক এখানে আমাদের মামুন বলেছে, মামুন চলে গেছে মনে হয়, রাষ্ট্রীয় মদতে মাদক এখানে বিস্তার করা হয়েছে। মাদকের মাধ্যমে শত শত কোটি টাকা বিগত সরকারের যারা এমপি ছিলেন, যারা দলীয় ক্যাডার ছিলেন, তারা এই মাদকের নিয়ন্ত্রণ করত, তারা এই করত এবং সরবরাহ করত, এবং যার কারণে প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ছিল। আর মাদক বন্ধ করতে হলে ওই যে বলেছে আমাদের অলিউল্লাহ সাহেব বলেছে, কলার গাছের আগা কাটলে আবার কলা বের হবে, শিকড় উৎপাদন করতে হবে। আপনি শিকড়টা কি করে উৎপাদন করবেন? শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাইলে আপনি ভূত তাড়াবেন কি করিয়া? এইটার সাথে প্রশাসন সহ সরকারি দলের বিভিন্ন ধরনের বিভিন্ন লোক এর সাথে জড়িত। আপনি যারা এটা ইয়ে করবে তারা এইটা করে। যেমন এই যে রাস্তাঘাট নাই, একটা টেন্ডার হয়, 1 বছর যায়, পরের বছর রাস্তা থাকে না। অর্থাৎ ঠিকাদার এবং এক্সটেন্ট বা এই সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ার, এসওএসডি যারা জড়িত থাকে, তারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত। অর্থাৎ কাজই করে যেন 2 বছর পর আবার টেন্ডার দিতে হয়। এই যে জায়গাগুলা, এগুলি সরকারের বড় ধরনের সিদ্ধান্তের ব্যাপার, যে আমরা রাস্তা 3 কিলোমিটার করব না, আমরা 2 কিলোমিটার করব। যে 2 কিলোমিটার করবো অন্তত 10 বছর যেন সেই 2 কিলোমিটার হাত দিতে না হয়। এসব ব্যাপারে যদি আল্লাহ আমাদের কামিয়াব করে, আমরা পার্লামেন্টে কথা বলবো ইনশাল্লাহ। এবং এই সমস্ত বিষয় আমরা ইতিপূর্বে চিহ্নিত করেছি। বরগুনা দেখা গেছে যে বাংলাদেশে অনেক ডাক্তার বেকার, এমবিবিএস ডাক্তার বেকার, বিএস ইঞ্জিনিয়ার বেকার, আর বিএ পাস, এমএ পাস এর তো অভাব নাই, রাস্তায় ঘুরে। এবং এই ছেলেরা না পারে পরিবারকে কোনো সহযোগিতা করতে, না পারে সাংসারিক কোনো কাজ করতে, না পারে হালালুটি করতে। এরা হয়ে গেছে পরিবারের কাছে বোঝা। এরা ঝিমাই আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকেছে। আমি আপনাদের বলতে চাই, যেহেতু নির্বাচন সামনে, এখন অনেক কথা বললে আপনারা বলবেন এগুলি কথার কথা বলেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের যে স্থায়ী কমিটির সদস্য, উনি আমাকে একদিন ফোন করেছে, এবং এইখানে তানবীর গনি গাজী যারা ইন্টারন্যাশনালি যারা বিজনেস করে, বেরাকের মতো জায়গায় তাদের হাজার হাজার কোটি টাকা যাদের ইনভেস্ট রয়েছে, তারা আমাকে কথা বলেছে যে এখানে তালতলিতে যমুনা গ্রুপ এখানে ইন্ডাস্ট্রি করবে, এখানে শিল্প কারখানা হবে, এবং এখানে আমরা এই নেতৃবৃন্দের মাধ্যমে আমরা তালতলি এবং আমতলির এই মাঝখানে আমরা 4 থেকে 5 হাজার কোটি টাকার আমরা ইন্ডাস্ট্রি, আমরা কারখানা সেখানে করব, যেখানে হাজার হাজার ছেলে মেয়েদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারবো। এবং এটা করতে গিয়া আওয়ামী লীগের মতো প্রত্যয়ন দিয়া যে সে ছাত্রলীগ কিনা, তার বাপ মুক্তিযোদ্ধা কিনা, তার দাদা মুক্তিযোদ্ধা কিনা, তার পরিবার মুক্তিযোদ্ধা কিনা, এই বিভাজনটা আমরা রাখবো না। আমরা বাংলাদেশের নাগরিক, মেধার উপরে ভিত্তি করে ইনশাল্লাহ আমরা আগামী দিনে একটা সুন্দর সমাজ আর বরগুনার মানুষের কাছে উপহার দেবো। তো যাই হোক, অনেক কথা আছে, আমি বেশি কথা আরো তারাও বলবে, আমি বক্তব্য দিয়ে চলে যাবো, আমার ভাত খেতে হবে যে আমতলি। আমি আগেই বলেছি, শাকুর ভাই এবং আমাকে ইদ্রিস যে কথা বলেছে, সেই কথা সুরে সুর মিলে আমি আবারও বলতে চাই, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, শিক্ষামন্ত্রী হবে বিএনপির। যদি স্কুল মাদ্রাসার উন্নয়ন করতে চান, স্বাস্থ্যমন্ত্রী হবে বিএনপির। যদি মাদ্রাসা হসপিটালের আপনারা উন্নয়ন করতে চান, আপনারা যোগাযোগ মন্ত্রী হবে বিএনপির। যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চান, ব্রিজ কালভার্ট করতে চান, তাহলে আমরা বরগুনা অনেক পশ্চাৎপদ, আমরা বরগুনাকে আর পিছিয়ে না দিই, আমরা সেই সরকারের উন্নয়নের অংশীদার হই। আমরা ইদ্রিসের কথায় আমরা এটাকে জাদুঘর থেকে বের করে, এই বদনাম থেকে বের করে আমরা অনন্য উচ্চতায় বরগুনাকে নিয়ে যাই। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকে সুশাসনের জন্য নাগরিক যারা এটা আয়োজন করেছেন, বরগুনার পক্ষ থেকে
আপামর জনগণের পক্ষ থেকে, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে প্রার্থীরা আমরা সবাই অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা উপস্থিত হয়েছেন, হয়ে এই সভাকে শ্রীবৃদ্ধি করেছেন। এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুরা যারা এখানে সময় দিয়েছেন, প্রশাসনের লোকজন যারা এখানে সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি কিন্তু বিদায় নিলাম। আমরা আজানের জন্য 5 মিনিট বিরতি নেব, তারপরে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ। চমৎকার একটা দৃশ্য। হুজুরে কি কয়? 10 মিনিট তো লাইভে কথা কই। হ্যাঁ এরা কইবে না? হ্যাঁ আসলাম। হ্যাঁ কার থান গেলা চোখে কার? আমার না ভাল দেখা যায়, খুব ভাল দেখা যায়। আমার সবাই কইছিল এটা তোমার ভাল কিনে সাংবাদিক তাপস মাহমুদ, সোনালী নিউজ। রাসেল হোসাইন, বিডি নিউজ। রাসেল ভোরের ডাক।